সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এইচএসসি ক্লাসে ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে ফরাসি বিপ্লব সম্পর্কে। ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে ফ্রান্সে। বিপ্লবের আদর্শ বা মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। বিপ্লবীরা সাম্য, মৈত্রী, স্বাধীনতা এই তিনটি মন্ত্রে উজ্জীবিত হয়ে বিপ্লব সাধন করে। তারা ওল্ডিজম বা পুরাতন সমাজ ও শাসন ব্যবস্থা ভেঙে নিউরিজম বা নতুন সমাজ এবং শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করে। কেবলমাত্র এই বিপ্লব ফ্রান্সে সীমাবদ্ধ ছিল না, এই বিপ্লবের প্রভাব আদর্শ সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। যেমন জাতীয়তাবাদী আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা এগুলো সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে এবং ব্যাপী ধরে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। বিপ্লবকালীন রাজবংশ ছিল বুর্বো রাজবংশ এবং রাজা ছিলেন ষোড়শ লুই। কেন বিপ্লব সংঘটিত হলো? এই প্রেক্ষাপট বা পটভূমি কি ছিল? এটা জানতে হলে বিপ্লব পূর্ব বা প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে হবে এবং দার্শনিকদের ভূমিকা সম্পর্কে আমাদের জানতে হবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিশেষ করে ফ্রান্সের বিপ্লবের পূর্বে অর্থাৎ প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক অবস্থা সম্পর্কে। ফ্রান্সে প্রধানত দুটি সমাজ বিরাজমান ছিল। একটি ছিল বিশেষ অধিকারপ্রাপ্ত শ্রেণী বা বিশেষ সুবিধাভোগী শ্রেণী। এদের মধ্যে ছিলেন আবার দুইটি সম্প্রদায়। প্রথম সম্প্রদায় যাজক, দ্বিতীয় সম্প্রদায় অভিজাত। অধিকার বঞ্চিত শ্রেণী ছিল থার্ড স্টেট। এই থার্ড স্টেটের ভিতর অন্তর্ভুক্ত ছিল বুর্জোয়া শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, কৃষক, সাকুলা বা ভাসমান জনতা এবং সাধারণ মানুষ। আমরা এখন দেখার চেষ্টা করব বিশেষ অধিকারপ্রাপ্ত শ্রেণী এবং আমরা দেখব যে অধিকার বঞ্চিত শ্রেণী। এই দুই শ্রেণীর ভিতর যে বৈষম্য, সেই বৈষম্যের ফলশ্রুতিতে দ্বন্দ্ব এবং বিপ্লব সংঘটিত হয়। বিশেষ অধিকারপ্রাপ্ত শ্রেণীতে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ফার্স্ট স্টেট আর একটা সেকেন্ড স্টেট। এখন আমরা দেখছি ফার্স্ট স্টেট। ফার্স্ট স্টেটের অন্তর্ভুক্ত ছিল যাজকরা। যাজকরা আবার প্রধানত দুটো ভাগে ভাগ ছিল, একটা হলো উচ্চ যাজক। এই উচ্চ যাজকরা ছিলেন আর্চবিশপ, বিশপ, এভোর্ড এবং কার্ডিনাল। এবং নিম্ন যাজক অর্থাৎ গ্রামের পাত্রী। উচ্চ যাজক এবং নিম্ন যাজকের মধ্যেও আয়ের, সম্মানের দিক থেকে বৈষম্য বিরাজমান ছিল, যার কারণে আমরা এক সময় দেখতে পাই নিম্ন যাজকরা বিপ্লবীদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। বিপ্লব কালে ফ্রান্সের যাজকের সংখ্যা ছিল 1,20,000। অথচ এরা ফ্রান্সের টোটাল 20% ভূ সম্পত্তির মালিক ছিলেন। এরা বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করত, যেটা তৃতীয় সম্প্রদায়ের লোকেরা ভোগ করতো না। যেমন প্রত্যক্ষ কর ছিল, ভেটিং এমি, আয়কর, ট্রেলি, সম্পত্তি কর, ক্যাপিটেশন, উৎপাদন কর। এরা কখনো কখনো দিত, কখনো কখনো দিতই না। এছাড়া অন্যান্য যে পরোক্ষ কর ছিল, যেমন ক্যাবেলা, এইডস, এগুলো তারা কখনো প্রদান করত না। অথচ তারা আরো বিভিন্ন কর ও সুবিধাদি গ্রহণ করত, যেমন ট্রাইব, ধর্মকর। ফ্রান্সের কৃষকগণ তাদের উৎপাদিত ফসলের 1/10
শস্য যাজকদের বা গির্জাতে প্রদান করতে বাধ্য হতো। তারা মারা গেলে মৃত্যু কর, নিবন্ধন কর, নামকরণ কর, বিবাদ কর ইত্যাদি কর তাদেরকেও প্রদান করতে হতো। বিপ্লবের প্রাক্কালে আমরা দেখতে পাই ফ্রান্সের গির্জার আয় ছিল প্রায় 13 কোটি লিভার। বিশেষ অধিকারপ্রাপ্ত শ্রেণীর আরেকটি শ্রেণী ছিল সেকেন্ড স্টেট বা দ্বিতীয় সম্প্রদায়, যাদেরকে আমরা বলেছি অভিজাত সম্প্রদায়। অভিজাত সম্প্রদায়ের মধ্যেও বিভাজন ছিল, যেমন বনেদি অভিজাত বা উচ্চ অভিজাত, আরেকটি রয়েছে গ্রামীণ অভিজাত, আরেকটি রয়েছে চাকুরিজীবী অভিজাত। বনেদি অভিজাতরা সবচেয়ে বেশি সমাজে সুযোগ সুবিধা ভোগ করত। তারা জন্মগতভাবে এই সকল সুযোগ সুবিধা ভোগ করত। যেমন বনেদি অভিজাতি জাতি যারা ছিল তারাই কেবলমাত্র রাজার সভাসদ হতে পারত। সেনাপতি, বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজদূত, উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা, এই পদগুলো কেবলমাত্র উচ্চ অভিজাতরাই ভোগ করত। এদেরকে বলা হতো কোর্ট নবিলিটি। এদের সংখ্যা ছিল 4000। এরা শহরে বিলাস জীবনযাপন করত, দাস-দাসী রাখত। আরেকটা অভিজাত দেখতে পাচ্ছি আমরা, গ্রামীণ অভিজাত, অর্থাৎ গ্রামের জমিদার এবং সামন্ত রাজারা। তাদের সাথে কৃষকদের একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কটা ছিল শোষণ, নির্যাতন এবং অত্যাচারের। চাকরিজীবী অভিজাত, ধনী বর্জুয়া যারা ছিল তৃতীয় সম্প্রদায়, সরকার আর্থিক সংকটে পড়লে দেখা যায় যে সরকার এই চাকরিজীবী অভিজাতদের কাছ থেকে বা ধনী বর্জুয়াদের কাছ থেকে অর্থ গ্রহণ করে এই অভিজাতটা বিক্রি করতে পারত। অর্থাৎ ধনী বর্জুয়ারা তাদের সামাজিক মর্যাদা ও ক্ষমতা লাভের জন্য সরকারি চাকুরির পদ কিনে এই অভিজাত শ্রেণীতে অন্তর্ভুক্ত হতো। এরা পোশাকি অভিজাত নামে পরিচিত। এই অভিজাত শ্রেণীও বিভিন্ন সুযোগ সুবিধা সমাজে ভোগ করত। যেমন তারা ফ্রান্সের টোটাল ভূসম্পত্তির 20% মালিক ছিলেন। তাদেরও যে সকল প্রত্যক্ষ কর ছিল, আয়কর, উৎপাদন কর, এই করগুলো, ভূমি কর, এই করগুলো তারা সরকারকে কখনো কখনো দিত, কখনো কখনো বা দিতই না। এছাড়া আরো যে সকল পরোক্ষ কর ছিল, যেমন গেভেলা, লবণ কর, এটাও তারা দিত না, টাইপ তারা দিত না, বরঞ্চ তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন রকমের কর তারা আদায় করত। তারা যে সকল সুবিধা আরো ভোগ করত, রাজকীয় উপঢৌকন তারা লাভ করত, রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে পারত, ভাতা পেত, পেনশন পেত, কারখানার ভাগ পেত। আমি যেটা বলেছিলাম যে তারা তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে বিভিন্ন রকমের সুযোগ গ্রহণ করত, যেমন ছেলে বা মেয়ের বিয়ে উপলক্ষে, বিবাহ উপলক্ষেও তারা উপহার সামগ্রী বাবদ কর আদায় করত। করভি, বেগার খেটে দিতে হতো তৃতীয় সম্প্রদায়ের কৃষকদেরকে এই অভিজাতদের ভিটে মাটিতে। অর্থাৎ তারা সমাজে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করত, অথচ কোনো রাষ্ট্রে বা সমাজের দায়িত্ব পালন করত না। অধিকার বঞ্চিত শ্রেণী বা সুবিধাহীন শ্রেণী, যেটাকে আমরা তৃতীয় সম্প্রদায় নামে অভিহিত করেছি। এই তৃতীয় সম্প্রদায়ের ভিতর যারা ছিল, আমরা দেখার চেষ্টা করি পাতি বর্জুয়া, ধনী বর্জুয়া, মূলধনী বর্জুয়া, কৃষক। ওদিকে আমরা সাকুলাতের কথাও বলেছিলাম প্রথমে। পাতি বর্জুয়াদের ভিতর ছিল শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রকৌশলী, বুদ্ধিজীবী। কৃষকদের ভিতর ছিল স্বাধীন কৃষক। স্বাধীন কৃষক খুবই কম ছিল। ফ্রান্সের
প্রতি 4 জনের 1 জন মাত্র বর্গা চাষী, প্রান্তিক চাষী, ক্ষেত মজুর, ভূমিদাস। বিপ্লব-প্রাক্কালে ফ্রান্সের জনসংখ্যা ছিল প্রায় 2.5 কোটি। এই 96% জনগণই ছিল তৃতীয় সম্প্রদায়ের। এই তৃতীয় সম্প্রদায়ের লোকরা সবসময় বঞ্চিত হয়েছে প্রথম সম্প্রদায় এবং দ্বিতীয় সম্প্রদায়ের দ্বারা। এখন আমরা দেখার চেষ্টা করব এই অধিকার বঞ্চিত বা সুবিধা বঞ্চিত থার্ড স্টেট সমাজের প্রতি কি কি দায়িত্ব পালন করছে। আমরা বিভাজনগুলো এখানেও দেখানোর চেষ্টা করেছি। পাতি বুর্জোয়া কারা ছিল? শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশাজীবী, উচ্চশিক্ষিত, বুদ্ধিজীবী, দার্শনিক। ধনী বুর্জোয়া ব্যাংক মালিক, বিভিন্ন কলকারখানার মালিক, এবং আমরা দেখানোর চেষ্টা করেছি কৃষক সম্প্রদায়। এছাড়া রয়েছে সাকুলার বা ভাসমান জনতা। কৃষকদের ভিতর বিভাজনটা আমরা দেখিয়েছি। এই তৃতীয় সম্প্রদায়ের লোকেরা কি করত? তৃতীয় সম্প্রদায়ের লোকেরা সকল রকমের প্রত্যক্ষ কর প্রদান করত সমাজে, যেমন টেইল সম্পত্তি কর। তারপরে আমরা দেখি ভেটিং এমি মাথা পিছু আয় কর, ক্যাপিটেশন উৎপাদন কর। এই 3টি ছিল প্রত্যক্ষ কর। এই প্রত্যক্ষ কর তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিত বা সরকারকে জমা দিত। এছাড়া অন্যান্য পরোক্ষ কর যেমন ক্যাবেইলা লবণ কর তারা দিতে বাধ্য থাকত। টাই ধর্মীয় কর, যেটা আমরা বলেছিলাম যাজকদের। এই তৃতীয় সম্প্রদায়ের কৃষকরা বিশেষ করে তাদের সম্পত্তিতে যে উৎপাদন হতো সেই উৎপাদনের 1/10 দিতে বাধ্য হতো। এছাড়া তারা মৃত্যু কর, নাম নিবন্ধনকরণ কর, বিবাহ কর সামন্ত প্রভুকে দিতে হতো। মৎস্য শিকার করতে গেলে মৎস্য কর প্রদান করতে হতো। করভি অর্থাৎ জমিদারদের সম্পত্তিতে চাষ করার জন্য তাদেরকে বিনা পারিশ্রমিকে এই সপ্তাহে কোনো না কোনো দিন খেটে দিতে হতো। এই যে এই সকল সরকারকে তারা বিভিন্ন রকমের সুবিধা দিচ্ছে, অর্থাৎ সরকারের প্রতি বা রাষ্ট্রের প্রতি বা সমাজের প্রতি তারা দায়িত্ব পালন করছে, অথচ সরকার বা রাষ্ট্রের কাছ থেকে তারা তেমন কোনো সুযোগ সুবিধা ভোগ করেনি। আবার সাকুলা ছিল একটি ভাসমান জনতা। এদের ভিতর ছিল চালচুলহীন মানুষ, ভবঘুরে, ছোটখাটো মুদির দোকানদার, কারিগর, বিভিন্ন পেশাজীবী, একেবারে নিম্ন শ্রেণীর পেশাজীবী মানুষ যারা ছিল শহরে ভাসমান। এদেরকে অভিজাতরা ঘৃণা করত, এমনকি ভয়ের চোখেও দেখত। এই যে তৃতীয় সম্প্রদায় সমাজ বা রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করছে, তারা প্রত্যক্ষ কর দিচ্ছে, পরোক্ষ কর দিচ্ছে, অথচ প্রথম সম্প্রদায় এবং দ্বিতীয় সম্প্রদায় যাজক এবং অভিজাতরা কখনো কখনো দিচ্ছে কর, কখনো কখনো দিচ্ছে না। ফলশ্রুতিতে প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের সঙ্গে তৃতীয় সম্প্রদায়ের একটি দ্বন্দ্ব এবং বৈষম্য বিরাজমান করে। এই বৈষম্যের অবসান চেয়েছিলেন তৃতীয় সম্প্রদায়ের লোকেরা। এক্ষেত্রে এগিয়ে এসেছিলেন বিশেষ করে বর্জুয়া শ্রেণী, এবং এদের প্রত্যেকেরই ক্ষোভ ছিল এই প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের প্রতি। যার কারণে ঐতিহাসিক হ্যামসন বলেন, বর্জুয়া শ্রেণীর সব শাখায় অভিজাতদের সমালোচনা করত। তারা অভিজাত শ্রেণীর মর্যাদা অধিকার লাভের ইচ্ছা পোষণ করত। এই যে অধিকার বঞ্চিত শ্রেণী এবং অধিকার ভোগী শ্রেণী, অর্থাৎ যারা সমাজে দায়িত্ব পালন করছে, সুবিধা ভোগ করছে না তৃতীয় সম্প্রদায়, অন্যদিকে সমাজের কোনো দায়িত্বই পালন করে না, সুবিধা ভোগ করে প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়। এদের ভিতর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ ঘটে ফরাসি বিপ্লবে। শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে আমরা প্রাক বিপ্লব ফ্রান্সের রাজনৈতিক অবস্থা এবং ক্রমান্বয়ে অর্থনৈতিক দার্শনিকদের ভূমিকা, এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় শিক্ষার্থী,
শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এইচএসসি ক্লাসে ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে ফরাসি বিপ্লব সম্পর্কে। ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে ফ্রান্সে। বিপ্লবের আদর্শ বা মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। বিপ্লবীরা সাম্য, মৈত্রী, স্বাধীনতা এই তিনটি মন্ত্রে উজ্জীবিত হয়ে বিপ্লব সাধন করে। তারা ওল্ডিজম বা পুরাতন সমাজ ও শাসন ব্যবস্থা ভেঙে নিউরিজম বা নতুন সমাজ এবং শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করে। কেবলমাত্র এই বিপ্লব ফ্রান্সে সীমাবদ্ধ ছিল না, এই বিপ্লবের প্রভাব আদর্শ সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। যেমন জাতীয়তাবাদী আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা এগুলো সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে এবং ব্যাপী ধরে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। বিপ্লবকালীন রাজবংশ ছিল বুর্বো রাজবংশ এবং রাজা ছিলেন ষোড়শ লুই। কেন বিপ্লব সংঘটিত হলো? এই প্রেক্ষাপট বা পটভূমি কি ছিল? এটা জানতে হলে বিপ্লব পূর্ব বা প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে হবে এবং দার্শনিকদের ভূমিকা সম্পর্কে আমাদের জানতে হবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিশেষ করে ফ্রান্সের বিপ্লবের পূর্বে অর্থাৎ প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক অবস্থা সম্পর্কে। ফ্রান্সে প্রধানত দুটি সমাজ বিরাজমান ছিল। একটি ছিল বিশেষ অধিকারপ্রাপ্ত শ্রেণী বা বিশেষ সুবিধাভোগী শ্রেণী। এদের মধ্যে ছিলেন আবার দুইটি সম্প্রদায়। প্রথম সম্প্রদায় যাজক, দ্বিতীয় সম্প্রদায় অভিজাত। অধিকার বঞ্চিত শ্রেণী ছিল থার্ড স্টেট। এই থার্ড স্টেটের ভিতর অন্তর্ভুক্ত ছিল বুর্জোয়া শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, কৃষক, সাকুলা বা ভাসমান জনতা এবং সাধারণ মানুষ। আমরা এখন দেখার চেষ্টা করব বিশেষ অধিকারপ্রাপ্ত শ্রেণী এবং আমরা দেখব যে অধিকার বঞ্চিত শ্রেণী। এই দুই শ্রেণীর ভিতর যে বৈষম্য, সেই বৈষম্যের ফলশ্রুতিতে দ্বন্দ্ব এবং বিপ্লব সংগঠিত হয়। বিশেষ অধিকারপ্রাপ্ত শ্রেণীতে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ফার্স্ট স্টেট আর একটা সেকেন্ড স্টেট। এখন আমরা দেখছি ফার্স্ট স্টেট। ফার্স্ট স্টেটের অন্তর্ভুক্ত ছিল যাজকরা। যাজকরা আবার প্রধানত দুটো ভাগে ভাগ ছিল, একটা হলো উচ্চ যাজক। এই উচ্চ যাজকরা ছিলেন আর্চবিশপ, বিশপ, এভার্ট এবং কার্ডিনাল। এবং নিম্ন যাজক অর্থাৎ গ্রামের পাত্রী। উচ্চ যাজক এবং নিম্ন যাজকের মধ্যেও আয়ের, সম্মানের দিক থেকে বৈষম্য বিরাজমান ছিল, যার কারণে আমরা এক সময় দেখতে পাই নিম্ন যাজকরা বিপ্লবীদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। বিপ্লব প্রাক্কালে ফ্রান্সের যাজকের সংখ্যা ছিল 1,20,000। অথচ এরা ফ্রান্সের টোটাল 20% ভূ সম্পত্তি মালিক ছিলেন। এরা বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করত, যেটা তৃতীয় সম্প্রদায়ের লোকেরা ভোগ করতো না। যেমন প্রত্যক্ষ কর ছিল, ভেটিং এমি, আয়কর, ট্রেলি, সম্পত্তি কর, ক্যাপিটেশন, উৎপাদন কর। এরা কখনো কখনো দিত, কখনো কখনো দিতই না। এছাড়া অন্যান্য যে পরোক্ষ কর ছিল, যেমন ক্যাবেলা, এইডস, এগুলো তারা কখনো প্রদান করত না। অথচ তারা আরো বিভিন্ন কর ও সুবিধাদি গ্রহণ করত, যেমন ট্রাইব, ধর্মকর। ফ্রান্সের কৃষকগণ তাদের উৎপাদিত ফসলের 1/10
শস্য যাজকদের বা গির্জাতে প্রদান করতে বাধ্য হতো। তারা মারা গেলে মৃত্যু কর, নিবন্ধন কর, নামকরণ কর, বিবাদ কর ইত্যাদি কর তাদেরকেও প্রদান করতে হতো। বিপ্লবের প্রাক্কালে আমরা দেখতে পাই ফ্রান্সের গির্জার আয় ছিল প্রায় 13 কোটি লিভার। বিশেষ অধিকারপ্রাপ্ত শ্রেণীর আরেকটি শ্রেণী ছিল সেকেন্ড স্টেট বা দ্বিতীয় সম্প্রদায়, যাদেরকে আমরা বলেছি অভিজাত সম্প্রদায়। অভিজাত সম্প্রদায়ের মধ্যেও বিভাজন ছিল, যেমন বনেদি অভিজাত বা উচ্চ অভিজাত, আরেকটি রয়েছে গ্রামীণ অভিজাত, আরেকটি রয়েছে চাকুরিজীবী অভিজাত। বনেদি অভিজাতরা সবচেয়ে বেশি সমাজে সুযোগ সুবিধা ভোগ করত। তারা জন্মগতভাবে এই সকল সুযোগ সুবিধা ভোগ করত। যেমন বনেদি অভিজাতি জাতি যারা ছিল তারাই কেবলমাত্র রাজার সভাসদ হতে পারত। সেনাপতি, বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজদূত, উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা, এই পদগুলো কেবলমাত্র উচ্চ অভিজাতরাই ভোগ করত। এদেরকে বলা হতো কোর্ট নবিলিটি। এদের সংখ্যা ছিল 4000। এরা শহরে বিলাস জীবনযাপন করত, দাস-দাসী রাখত। আরেকটা অভিজাত দেখতে পাচ্ছি আমরা, গ্রামীণ অভিজাত, অর্থাৎ গ্রামের জমিদার এবং সামন্ত রাজারা। তাদের সাথে কৃষকদের একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কটা ছিল শোষণ, নির্যাতন এবং অত্যাচারের। চাকরিজীবী অভিজাত, ধনী বর্জুয়া যারা ছিল তৃতীয় সম্প্রদায়, সরকার আর্থিক সংকটে পড়লে দেখা যায় যে সরকার এই চাকরিজীবী অভিজাতদের কাছ থেকে বা ধনী বর্জুয়াদের কাছ থেকে অর্থ গ্রহণ করে এই অভিজাতটা বিক্রি করতে পারত। অর্থাৎ ধনী বর্জুয়ারা তাদের সামাজিক মর্যাদা ও ক্ষমতা লাভের জন্য সরকারি চাকুরির পদ কিনে এই অভিজাত শ্রেণীতে অন্তর্ভুক্ত হতো। এরা পোশাকি অভিজাত নামে পরিচিত। এই অভিজাত শ্রেণীও বিভিন্ন সুযোগ সুবিধা সমাজে ভোগ করত। যেমন তারা ফ্রান্সের টোটাল ভূসম্পত্তির 20% মালিক ছিলেন। তাদেরও যে সকল প্রত্যক্ষ কর ছিল, আয়কর, উৎপাদন কর, এই করগুলো, ভূমি কর, এই করগুলো তারা সরকারকে কখনো কখনো দিত, কখনো কখনো বা দিতই না। এছাড়া আরো যে সকল পরোক্ষ কর ছিল, যেমন গেভেলা, লবণ কর, এটাও তারা দিত না, টাইপ তারা দিত না, বরঞ্চ তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন রকমের কর তারা আদায় করত। তারা যে সকল সুবিধা আরো ভোগ করত, রাজকীয় উপঢৌকন তারা লাভ করত, রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে পারত, ভাতা পেত, পেনশন পেত, কারখানার ভাগ পেত। আমি যেটা বলেছিলাম যে তারা তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে বিভিন্ন রকমের সুযোগ গ্রহণ করত, যেমন ছেলে বা মেয়ের বিয়ে উপলক্ষে, বিবাহ উপলক্ষেও তারা উপহার সামগ্রী বাবদ কর আদায় করত। করভি, বেগার খেটে দিতে হতো তৃতীয় সম্প্রদায়ের কৃষকদেরকে এই অভিজাতদের ভিটে মাটিতে। অর্থাৎ তারা সমাজে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করত, অথচ কোনো রাষ্ট্রে বা সমাজের দায়িত্ব পালন করত না। অধিকার বঞ্চিত শ্রেণী বা সুবিধাহীন শ্রেণী, যেটাকে আমরা তৃতীয় সম্প্রদায় নামে অভিহিত করেছি। এই তৃতীয় সম্প্রদায়ের ভিতর যারা ছিল, আমরা দেখার চেষ্টা করি পাতি বর্জুয়া, ধনী বর্জুয়া, মূলধনী বর্জুয়া, কৃষক। ওদিকে আমরা সাকুলাতের কথাও বলেছিলাম প্রথমে। পাতি বর্জুয়াদের ভিতর ছিল শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রকৌশলী, বুদ্ধিজীবী। কৃষকদের ভিতর ছিল স্বাধীন কৃষক। স্বাধীন কৃষক খুবই কম ছিল। ফ্রান্সে প্রতি
4 জনের 1 জন মাত্র। বর্গা চাষী, প্রান্তিক চাষী, ক্ষেত মজুর, ভূমিদাস। বিপ্লব প্রাক্কালে ফ্রান্সের জনসংখ্যা ছিল প্রায় 2.5 কোটি। এই 96% জনগণই ছিল তৃতীয় সম্প্রদায়ের। এই তৃতীয় সম্প্রদায়ের লোকরা সবসময় বঞ্চিত হয়েছে প্রথম সম্প্রদায় এবং দ্বিতীয় সম্প্রদায়ের দ্বারা। এখন আমরা দেখার চেষ্টা করব এই অধিকার বঞ্চিত বা সুবিধা বঞ্চিত থার্ড স্টেট সমাজের প্রতি কি কি দায়িত্ব পালন করছে। আমরা বিভাজনগুলো এখানেও দেখানোর চেষ্টা করেছি। পাতি বুর্জোয়া কারা ছিল? শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশাজীবী, উচ্চশিক্ষিত, বুদ্ধিজীবী, দার্শনিক। ধনী বুর্জোয়া ব্যাংক মালিক, বিভিন্ন কলকারখানার মালিক, এবং আমরা দেখানোর চেষ্টা করেছি কৃষক সম্প্রদায়। এছাড়া রয়েছে সাকুলার বা ভাসমান জনতা। কৃষকদের ভিতর বিভাজনটা আমরা দেখিয়েছি। এই তৃতীয় সম্প্রদায়ের লোকেরা কি করত? তৃতীয় সম্প্রদায়ের লোকেরা সকল রকমের প্রত্যক্ষ কর প্রদান করত সমাজে, যেমন টেইল সম্পত্তি কর। তারপরে আমরা দেখি ভেটিং এমি মাথা পিছু আয় কর, ক্যাপিটেশন উৎপাদন কর। এই 3টি ছিল প্রত্যক্ষ কর। এই প্রত্যক্ষ কর তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিত বা সরকারকে জমা দিত। এছাড়া অন্যান্য পরোক্ষ কর যেমন ক্যাবেইলা লবণ কর তারা দিতে বাধ্য থাকত। টাই ধর্মীয় কর, যেটা আমরা বলেছিলাম যাজকদের। এই তৃতীয় সম্প্রদায়ের কৃষকরা বিশেষ করে তাদের সম্পত্তিতে যে উৎপাদন হতো সেই উৎপাদনের 1/10 দিতে বাধ্য হতো। এছাড়া তারা মৃত্যু কর, নাম নিবন্ধনকরণ কর, বিবাহ কর সামন্ত প্রভুকে দিতে হতো। মৎস্য শিকার করতে গেলে মৎস্য কর প্রদান করতে হতো। করভি অর্থাৎ জমিদারদের সম্পত্তিতে চাষ করার জন্য তাদেরকে বিনা পারিশ্রমিকে এই সপ্তাহে কোনো না কোনো দিন খেটে দিতে হতো। এই যে এই সকল সরকারকে তারা বিভিন্ন রকমের সুবিধা দিচ্ছে, অর্থাৎ সরকারের প্রতি বা রাষ্ট্রের প্রতি বা সমাজের প্রতি তারা দায়িত্ব পালন করছে, অথচ সরকার বা রাষ্ট্রের কাছ থেকে তারা তেমন কোনো সুযোগ সুবিধা ভোগ করেনি। আবার সাকুলা ছিল একটি ভাসমান জনতা। এদের ভিতর ছিল চাল চুলোহীন মানুষ, ভবঘুরে, ছোটখাটো মুদির দোকানদার, কারিগর, বিভিন্ন পেশাজীবী, একেবারে নিম্ন শ্রেণীর পেশাজীবী মানুষ যারা ছিল শহরে ভাসমান। এদেরকে অভিজাতরা ঘৃণা করত, এমনকি ভয়ের চোখেও দেখত। এই যে তৃতীয় সম্প্রদায় সমাজ বা রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করছে, তারা প্রত্যক্ষ কর দিচ্ছে, পরোক্ষ কর দিচ্ছে, অথচ প্রথম সম্প্রদায় এবং দ্বিতীয় সম্প্রদায় যাজক এবং অভিজাতরা কখনো কখনো দিচ্ছে কর, কখনো কখনো দিচ্ছে না। ফলশ্রুতিতে প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের সঙ্গে তৃতীয় সম্প্রদায়ে একটি দ্বন্দ্ব এবং বৈষম্য বিরাজমান করে। এই বৈষম্যের অবসান চেয়েছিলেন তৃতীয় সম্প্রদায়ের লোকেরা। এক্ষেত্রে এগিয়ে এসেছিলেন বিশেষ করে বর্জুয়া শ্রেণী, এবং এদের প্রত্যেকেরই ক্ষোভ ছিল এই প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের প্রতি। যার কারণে ঐতিহাসিক হ্যামসন বলেন, বর্জুয়া শ্রেণীর সব শাখায় অভিজাতদের সমালোচনা করত। তারা অভিজাত শ্রেণীর মর্যাদা অধিকার লাভের ইচ্ছা পোষণ করত। এই যে অধিকার বঞ্চিত শ্রেণী এবং অধিকার ভোগী শ্রেণী, অর্থাৎ যারা সমাজে দায়িত্ব পালন করছে, সুবিধা ভোগ করছে না তৃতীয় সম্প্রদায়, অন্যদিকে সমাজে কোনো দায়িত্বই পালন করে না, সুবিধা ভোগ করে প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়। এদের ভিতর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ ঘটে ফরাসি বিপ্লবে। শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে আমরা প্রাক বিপ্লব ফ্রান্সের রাজনৈতিক অবস্থা এবং ক্রমান্বয়ে অর্থনৈতিক দার্শনিকদের ভূমিকা, এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।